সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসপি হসপিটাল নিবেদিত প্রবীণ কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা অতিথি হিসাবে আপনাদের সামনে নিয়ে এসেছি রোকেয়া ইসলাম, সভাপতি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, কবি ও কথা সাহিত্যিক। তার আরো অনেক পরিচয় আছে। আমাদের সৌভাগ্য যে আমরা ওনাকে পেয়েছি। শেষ মুহূর্তেও আমরা দোটানায় ছিলাম যে আমরা ওনাকে পাবো কিনা। এটা আমাদের সৌভাগ্য। আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপা, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমরা ওনার সম্পর্কের পরিচয়টা আমরা ওনার কাছ থেকেই শুনবো। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে ওনার কথাই শুনবো। উনি শুরুতে ওনার পরিচয়টা বলবেন, তারপর উনি বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কাজ করেন। আপনারা সবাই জানেন যে প্রশিকা মানে বাংলাদেশের যে 3-4টা এনজিও সবচেয়ে বড়, প্রশিকা তার একটি। ব্র্যাক, প্রশিকা, আশা, এগুলি বড় প্রতিষ্ঠান, সারা দেশব্যাপী কাজ করেছে উন্নয়নের ধারায়। সেই প্রতিষ্ঠানের উনি প্রধান সভাপতি এবং উনি বিশিষ্ট লেখিকা, গল্প, কবিতাতে ওনার হাত, এবং আমাদের অনেকেই ওনাকে অনেক পছন্দ করে। আমার একজন শুভাকাঙ্ক্ষী আছেন অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। তিনি প্রথমে প্রমোটা দেখেই খুশি হয়ে উনি মন্তব্য করেছেন, এবং অন্য আরো যারা আমাদের সাথে যুক্ত তারা খুবই আনন্দিত আজকে আমরা ওনাকে পেয়েছি। শুরুতে উনি পরিচয় দিবেন, তারপরে প্রশিকার কাজকর্ম বলবেন। এটাই। তারপরে আমরা ওনার কাছ থেকে ওনার সাহিত্যে প্রবীণ, গল্প, কবিতার বিষয় শুনবো, একটা কবিতাও শুনবো। আমরা শুরু করার জন্য আপাকে আহ্বান জানাই। আপা, আপনি বলুন, প্রথমে আপনার পরিচয় দিবেন। ধন্যবাদ সঞ্চালক, আপনারা আমাকে ডেকেছেন তাতেই আমি ধন্য। আর আমি আমার আগমনে বা আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাতে আপনাদের অনেক সদস্য যে খুশি হয়েছে আমি ধন্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাকে পছন্দ করার মতো হয়তো বা তেমন কিছু নাই, ওই বয়সের কারণে হয়তো বা প্রবীণ প্রবীণ বেদনাটা হয়তো বুঝতে পারছে, বা হৃদয়ের কোথায় না কোথায় তন্ত্রীতে একটু হলেও তো বেদনা বা সোনালী সময়ের, স্বর্ণময় সময়ের যে বাদ্যটা বাজছে, সেই জন্যই হয়তো একাত্মতা বোধ করেছে বলেই আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, বা আপনাকে ধন্যবাদ জানিয়েছে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমি আমার পরিচয় কি বলবো, আমি রোকেয়া ইসলাম। আমার বাড়ি টাঙ্গাইল। আমি টাঙ্গাইলেই জন্ম, টাঙ্গাইলেই বেড়ে ওঠা। বিদ্যাবাসিনী গভর্নমেন্ট গার্লস স্কুল এবং কুমুদিনী কলেজে আমার পড়াশোনা। আর একটু আগেও যদি বলি, আরো আগে আমরা পরপর 3 বোন হলাম। তো নারী জন্ম কখনোই, মানে আমার পূর্বে এবং আমার পরে কখনোই নারী জন্মটা মনে হয় প্রার্থিত কিছু না, আনন্দিত হওয়ারও কিছু না। তারপর আমরা আবার পরপর 3টা বোন হলাম, আমি, আমার পরে, তারপরে। তো আমার বাবা খুব আধুনিক মনের মানুষ ছিলেন, বা ক্রোমোজোমের ব্যাপারটা হয়তো বা তখনই তিনি জানতেন। এই জন্য তিনি আমার মাকে কিছু বলতেন না, সরাসরি বলতেন না, বা আমার বাবাকেও সরাসরি কেউ আক্রমণ করতেন না। তার অনেকগুলো কারণের মধ্যে আমার বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিবারের বড় সন্তান। এই জন্য হয়তো সরাসরি কেউ কিছু বলতেন না, কিন্তু মুরব্বীরা তার শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে বলতো যে তোমার তো 3টা মেয়ে, তোমার সব তো 12 ভূতে খাবে, আর এই তো মেয়ে বিয়ে দিলেই শেষ হয়ে যাবে। তো আমার বাবা চাইতেন না যে আমার মা এই নারী জন্ম দিয়েছে, কন্যা সন্তান জন্ম দিয়েছে বলে সে আমাদের চোখে অপরাধী হয়ে থাকুক, আত্মীয় স্বজনের কাছে অপরাধী হয়ে থাকুক, বা একটু ছোট মন হয়ে থাকুক। আর তার কন্যাটা সেইভাবে বড় হোক, তার কন্যা প্রথমে জন্মে থেকেই ভাবতে শুরু করুক যে নারী জন্ম তার পাপ, এটা ভাবতে শুরু না করুক। এই জন্য আমার বাবা আমাকে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমার নানার বাড়ি, আমরা গ্রামে থাকতাম আর আমার নানারা থাকতেন ঢাকায় রাজাবাজারে, সেখানে আমাকে পাঠিয়ে দিলেন। তো
তো আমার কিন্তু খুব খারাপ লাগতো আমার গ্রাম ছেড়ে, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে, আমার মা ছেড়ে, আমার খেলার সাথীদেরকে ছেড়ে আমি এই যে ঢাকাতে থাকলাম, এটা আমার জন্য আমার একটা বেদনা ছিল। কিন্তু সব বেদনার ভেতরেই যেমন একটা আনন্দ থাকে, সব আনন্দের ভেতরে তেমনি একটা বেদনা থাকে। তা আমার নানির মানে আমার নানির বড় ভাই ছিলেন আতাউর রহমান খান, মুখ্যমন্ত্রী ছিলেন। আমি সেই বাসায় তার সূত্র ধরে যেতাম। সেখানে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, তখন তিনি বঙ্গবন্ধু হন নাই, তখন তিনি শেখ মুজিবুর রহমান। আমি সেখানে শেরে বাংলাকে দেখেছি, আমি সেখানে তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে দেখেছি। এই যে আমার একটা দেখার যে একটা অভিজ্ঞতা, শেখ মুজিবুর রহমান কেমন চিকন চাকন একটা মানুষ ছিলেন, তাকে যখন আমি ক্লাস 9-এ পড়ি, এই যে দেখার পার্থক্যটা তখনই হলো। তারপরে আমার বাবা টাঙ্গাইল শহরে আকুট টাকুট পাড়ায় বাড়ি করে আমাকে নিয়ে আবার বিন্দুবাসী গভর্নমেন্ট গার্লস স্কুলে ভর্তি, তখনও সেটা গভর্নমেন্ট হয়নি, এটা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু আমার প্রথম বইটা বের হলো গল্প গ্রন্থ, কথা সাহিত্যের বই। তারপরে হলো আমি 40টিরই অধিক নাটক রচনা করেছি, যা বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। আমি 2টো চলচ্চিত্রের কাহিনী লিখেছি এবং খুব বিনয়ের সাথে বলি, টাঙ্গাইল জেলায় আমি প্রথম নারী নারী চলচ্চিত্রের কাহিনী। আমার অনেক 2টা অনেক ছেলে মেয়ে, অনেক বড় শুভ ছেলে মেয়ে সংবাদ, অনেক কথা যা দর্শক জানতে পারলো। বলুন আপা, এই নিজের এই সম্পর্কে কথাগুলি আমাদের দ্বিধায় দর্শকরা এই কি জানতে। বলা যায় নিজের সম্পর্কে? তো আপনারা জিজ্ঞেস করেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেই। না না, আমরা আর এটা এটা আমি খুবই। যে কাজগুলো করছি, এইটার সাথে সাথে যে কাজগুলো করছি সেটা হলো, আমি, আপনি বলেননি সেটা আমি বলি, ডট একটা এনজিও, সেই এনজিওর আমি হলো নির্বাহী পরিষদের সদস্য। সেখান থেকে তারা মাতৃত্বকালীন ভাতার প্রবর্তক এই ডট, এইচ এম নোমান, তার সঙ্গে আমি 2005 থেকে কাজ করছি। আমরা স্বপ্নমা, সেরা স্বপ্নমা 10 টপ 10 এটার আয়োজন করেছি। এটা অনেক বড় একটা ব্যাপার, সারা বাংলাদেশ থেকে আমরা মাদেরকে খুঁজে এনেছি। আর প্রশিকের সঙ্গে আমি দীর্ঘকাল আছি, দীর্ঘকালই তাদের কমিটিতে আমি আছি। এটা হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা এক সময় একদম ব্র্যাক, আশা, এদের মতোই অবস্থানে ছিল। কিন্তু মাঝে এটার একটু অভ্যন্তরীণ হ্যাঁ, কিছু প্রশিক্ষা নিয়ে একটু পদক্ষেপ। সমস্যা হচ্ছিল, মামলা মোকদ্দমা কিছু একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এক ধরনের। প্রশিক্ষা এক সময় যে বাংলাদেশের একটি ব্র্যাকের পরেই হ্যাঁ, প্রশিক্ষার এবং স্থান ছিল। অনেক মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সংস্থা এটা, এবং এখনো সেই চেতনাকে ধারণ করেই তারা কাজ করে যাচ্ছে। আমি তাদের সঙ্গে আছি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, মুক্তিযোদ্ধা সেল আছে তাদের অনেক, মানে আহ সাহিত্যেরও পৃষ্ঠপোষকতা করে, চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা করেছে। এরকমই সংস্থা একটা, দরিদ্র মানুষের জন্য কাজ করে, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করে। এইরকম একটা সংস্থার চেয়ারম্যান হিসাবে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি বা পারবো জানি না, তবে আমার স্বপ্ন বিশাল। এই স্বপ্নের সাথে যোগ হয়েছে আমি প্রবীণদের জন্য কিছু কাজ করতে চাই, কর্মক্ষম প্রবীণদের জন্য কিছু কাজ করতে যাই। বা কর্মক্ষম প্রবীণরাও তো এক সময় কর্মহীন বা কর্ম অক্ষম প্রবীণ হবে। তারা যদি কিছু আহ, আমি তাদের জীবনটা তো পুরোটাই তো আমি বলবো না যে বৃথা গেছে, তাদের পুরোটা জীবনই স্বর্ণ ফসলি জমি, স্বর্ণ ফসল তারা ঘরে তুলতে পারেননি, বা সময়ের প্রয়োজনে বা সময়ের পরিপাকে, বা এটাই হয়তো নিয়ম। কিন্তু তারপরেও আমি চাবো যে আমি আমি এটা চাবো যে এই যে কর্মক্ষম প্রবীণরা, কর্ম অবস্থায় থাকা প্রবীণরা যেন কর্মক্ষম, প্রবীণরা কর্ম অক্ষম যখন হয়ে যাবে, তাদের জন্য কিছু সঞ্চয় তাদের থাকবে। এই সঞ্চয়টার জন্য বা তাদের পাশে আচ্ছা একটা সংস্থা থাকুক, যার জন্য তাদের আপা, জীবনে আর কখনো বিরূপ, আপা একটু। সমাজের যে একটা বিরূপ বা সন্তানের যে একটা বিরূপ মনোভাব তাদের উপর পড়ুক, সেটা জানি তাদের দেখতে না হয়। তাদের বার্ধক্যটা হোক আনন্দময়,
তাদের বার্ধক্যটা হোক স্মৃতিচারণের, সুখ স্মৃতিচারণের, তাদের বার্ধক্যটা হোক পরিবারের সাথে সুন্দরভাবে সময় কাটানো। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি জানেন যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রবীণদেরকে সহজ শর্তে একেবারে কম টাকা সুদে মানে অল্প নামমাত্রতে দিয়েছে। আমি এরকম কয়েকটা জায়গায় আমি দেখেছি যে সেই সমস্ত প্রবীণরাও মানে ভালো করেছে। সাধারণ যারা ঋণ গ্রহীতা তাদের চাইতে তারা খারাপ করেছে তা না, কিন্তু আমাদের সক্ষম, আমাদের 60 হলেই প্রবীণ। কিন্তু একটা মানুষ, আমাদের এখনকার যে অবস্থা তাতে 70 পর্যন্ত, 60 থেকে 70 পর্যন্ত খুবই ভালো জীবন যাপন করে। এরা ইয়াং ওল্ড, এরা এরা কিন্তু আসলে আমি এদেরকে প্রবীণ বলি না, এদেরকে আমরা বলতে চাই ইয়াং ওল্ড। ওল্ড হয়েছে, 60 হয়েছে, কিন্তু তারা মানে দায়িত্ব পালন করতে পারে। তারা শিক্ষকতায়, তারা কৃষিকাজে, তারা শ্রমিক হিসাবে, এমনকি রিক্সাও চালাচ্ছে, অনেকে অনেক কায়িক শ্রম করে। আমাদের প্রবীণরা, বিশেষ করে কৃষিক্ষেত্রে তো আমাদের প্রবীণরা আছেন। কিন্তু দেখা গেছে এনজিওরা সাধারণত প্রবীণ মানুষকে ঋণ দিতে চায় না। তো এই ইয়াং ওল্ড যারা আছেন, যারা 60 হয়েছে কিন্তু এখনো শারীরিকভাবে সক্ষম, তাদেরকে বেসরকারি সংস্থাগুলি কিভাবে সাহায্য করতে পারে? একটা তো ঋণের মাধ্যমে করছে, আর কি কোনো প্রশিক্ষণ বা অন্যান্য আরো কিছু দিয়ে তাদেরকে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আপনি সরাসরি একদম বেসরকারি সাহায্য সংস্থাকে আক্রমণ করে ফেললেন, কিন্তু না, শুধু বেসরকারি সাহায্য সংস্থাটাই যে করছে তা না। আপনি দেখেন যে হাউস বিল্ডিং লোন কি 57 হলে পাওয়া যায়, না, বা 57 হলে ইন্স্যুরেন্স কি দেয় 57 না, হলে দেয় না। করা যায়, বা এরকম সরকারি সংস্থাগুলাই তো করছে। আরো কাজে এগিয়ে যাওয়া উচিত তাদের। তারা কাজে এগিয়ে যাক, এবং প্রশিক্ষণ প্রশিক্ষণ তো হতেই পারে। প্রশিক্ষণ শিক্ষা কাজ মিলেই তো প্রশিক্ষা। শুধু প্রশিক্ষা না, আরো অনেক আছে যে আমরা 60 হলেই না, গ্রামে বা শহরেও আমরা কিন্তু দেখতে পারি, শুধু গ্রামে না। তো গ্রামে এই জন্যই বলি যে তারা তো একটু কঠিন পরিশ্রমের মধ্যে থাকে, এই জন্য তাদের আহ শরীরটাকে ওইভাবে শক্ত থাকে। আর শহরে যারা একদম সকালবেলা চাই যে চলে চলে আসতেছে, কোথাও বেড়াইতে যাচ্ছে, ওই এখানে ক্লিপটাও কেউ লাগিয়ে দিচ্ছে, চুলে ক্লিপটা, এরকম না করে যদি আমরা প্রথম থেকে শুধু ব্যায়ামের কথাটা বলি, একটু কায়িক পরিশ্রমের তো প্রথম থেকে, জীবনের প্রথম থেকেই কায়িক পরিশ্রমের দরকার। যেমন আমার মা আমাকে শিখিয়েছিল যে তুমি গোসল করে নিজের কাপড়টা নিজে ধুয়ে আসবা, তারপরে সকালবেলা একদম জানালাটা খুলে দিবা, পর্দাটা খুলে দিবা, তারপরে সকালের বাতাস, সারা রাত্রের বাতাসটা বের হয়ে যাবে ঘর থেকে, তারপরে বিছানাটা তুমি নিজে করবে। এইরকম অনেকগুলো কাজ তো যদি আমরা একদম ছোটবেলা থেকে অভ্যাসের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের শরীরটা ফিট থাকবে। তারপরে আবার যদি গ্রাম আর শহরের বৈষম্য আসে, তখন আমি দেখি যে গ্রামে একটা মানুষ যেইভাবে আধ পেটা খেয়ে, কম খেয়ে, বা একদম শুদ্ধ বিশুদ্ধ শাকসবজি খেয়ে শরীরটাকে যেইভাবে শক্ত রাখতে পারে, শহরে কিন্তু সেই ক্ষেত্রে পারে না। যেমন ডায়াবেটিস, বা আজকের করোনাটাও যদি আমি ধরি, গ্রামে কিন্তু করোনার প্রকোপটা খুবই কম, সেটার হয়তো রৌদ্র বা তাদের শরীরটা ফিট। তবে হ্যাঁ, যে আমরা যে কথাটাই আসছিলাম যে আমরা 50-এর পরে, 60-এর পরে বা 70-এর পরে আমরা বয়স ভেদে কিছু প্রশিক্ষণ আমরা দিতে পারি তাদেরকে। মানে আমরা না, এটা সরকারও আমাদের সাথে থাকবে বলে আমি বিশ্বাস করি, কারণ বর্তমান সরকার অবশ্যই আমি বলবো যে জনবান্ধব একটা সরকার। এই সরকারের অনেক সুন্দর সুন্দর নীতিমালা আছে, অনেক সুন্দর সুন্দর প্রগতিশীল কাজ তারা করছে, তারা একদম শুভ উদ্যোগ তারা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থাই না, সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থারা মিলে এই যে মানুষগুলো ভাবতে শেখে আমার বেলা গেল এমনি এমনি, সেই মানুষগুলোকেই ভাবতে শেখাক। ওই যে সূর্যটা, রক্তিম যে সূর্যটা ডুবে যাচ্ছে, সেই সূর্যের মানুষগুলো যেন বলে কাল যে নবীন সূর্যটা আসবে, সে আমার অভিজ্ঞতা নিয়েই আসছে, সে আমার ফেলে যাওয়া কাজটাকেই
শেষ করার জন্য, অসমাপ্ত কাজটাকে শেষ করার জন্যই, সমাপ্ত করার জন্যই সে আসছে। তার মাঠ জুড়ে থাকবে তার অভিজ্ঞতা। তো তাদের জন্য প্রশিক্ষণ দিয়ে, তাদের স্বল্প সুদে তাদেরকে কাজে এগিয়ে নিয়ে আসলে সমাজ যেমন লাভবান হবে, তেমন ব্যক্তি লাভবান হবে, তার চেয়ে অনেক বেশি লাভবান হবে সমাজ। এবং আমরা এই যে আজকে অনেক পরিবারে যে অবহেলাটা দেখতে পারি, যে আমরা সত্যি এই কথাটা স্বীকার করি বা না করি, আমরা কিছুটা অবহেলা তো আছেই, বয়স ভেদেই কিছুটা অবহেলা আছে। সেই অবহেলাটা দেখবো না, কারণ সে তার হাত দুটো তখন কর্মীর হাত, সেই কর্মীর হাতটাকে শ্রদ্ধা জানাবো আমরা। সেই জন্য সরকার এগিয়ে আসুক, সরকারি প্রতিষ্ঠানে এগিয়ে আসুক, ব্যক্তি পর্যায়ের মানুষ এগিয়ে আসুক, আপনি এগিয়ে আসেন, আমি এগিয়ে আসি। এবং কল্লোল ভাই যিনি দেখছেন, তিনি এখনো একটা মন্ত্রণালয়ে আছেন, তিনি তার মন্ত্রণালয় থেকেও সরকারের কাছে এরকম কিছু দেন দরবার করুক, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনার কাছে একটু জানতে চাই যে ধরেন আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন। যদি আপনি একটা শাড়ির দোকানে যান, যে যদি বলেন যে আমি শাড়ি নিব, তো শাড়ির দোকানদার প্রথমে জিজ্ঞেস করে কার জন্য। যদি বলেন মায়ের জন্য, শাশুড়ির জন্য, তখন সমস্ত সাদা কাপড় যা আছে সব নামাতে শুরু করতেছে। তার মানে হলো দোকানদারই ঠিক করে দিচ্ছে, কিংবা সেলসম্যান মানে আমাদের সমাজ ঠিক করছে যে প্রবীণ মানুষের জন্য এই হলো কাপড়। যদি মানে একজন প্রবীণকেও যদি আমি দেখেছি, আমার মাকে বললাম যে আপনি এই রঙিন শাড়িটা আমার খুব পছন্দ করে কিনে নিয়ে আসলাম, তো উনি বললো যে বাবার এইটা পরে তো ঘর থেকে নামা যাবে না, মানুষ হাসে শেষ হয়ে যাবে। তার মানে উনার কিন্তু ইচ্ছা যে এই রঙিন শাড়িটা পরতে, তার খুব ইচ্ছা, কিন্তু সমাজের চোখ কিভাবে হাসবে, কিভাবে ঠাট্টা মস্করা করবে, এটাও কিন্তু একটা, আমি মনে করি, প্রবীণ বিদ্বেষী মনোভাব। প্রবীণের পোশাক পরা এটা তার আমাদের সিদ্ধান্ত। এই যে সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাবার জন্য কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, যে প্রবীণ ফাউন্ডেশন, প্রবীণ যারা করছেন, এই সমাজের দৃষ্টিভঙ্গিটা এগিয়ে নিয়ে আসার জন্যই তো এতগুলো কথাও আপনি বললেন, এতগুলো কথার জবাবও আমি দিলাম। এই জন্য আমি ইচ্ছে করি আজকে লাল একটা শাল পরে এসেছি, এবং আমার প্রিয় রং লাল। আমি এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। যেমন আমি আমার নিয়ম এটা, ঈদের দিন সকালবেলা আমি একটা নতুন শাড়ি পরে কাজ শুরু করতাম, সেটা আমার ছেলের বিয়ের পরেও সেটা হয়েছে, এবং সেই শাড়ির রংটা লাল। আমার ছেলের বউ যে যদি শাড়ি কিনে, সেও একটা লাল শাড়ি কিনে, আমার জন্য একটা লাল শাড়ি কিনে আনে। সেম আমি যদি কিনি, তাহলে ওর জন্য কিনি। আর আমার মেয়েরা জানে যে আম্মা হালকা রং পছন্দ করবে না, ওদেরকে এই রংটা, আম্মাকে এই রংটা দেওয়াই যাবে না। আমার বোন এরা সবাই জানে, কারণ আমি নিজেকে মূল্যায়ন করি। আমি নিজেকে কখনো হালকা রঙে দেখি না, দেখতে চাই না। এই জন্যই হয়তো আমাকেও কেউ জানে যে ওইটা দিলে ওইভাবে আলমারিতেই পড়ে থাকবে, এটা পড়া হবে না। সেই জন্য যখন যে আমাকে যেটা দেয়, তবে হ্যাঁ, সমাজের দৃষ্টিভঙ্গি, আমিও যদি অনেক রং চঙে পড়ে যাই। সেদিন তো আমি ফেসবুকে একটা ছবি দিলাম, একটা বিয়েতে যাচ্ছি, একটা খয়েরি কাতান পরে। আমাকেই একজন লিখলো যে বিয়েতে যাচ্ছ যাও, শাড়িটা কেন ছেলের? তো এই কথাটায় আমি হয়তো হেসে হেসে উড়িয়ে দিলাম যে আপা কি করবো, শাড়ি কিনতে পারিনি তো তাই। কিন্তু না, এই যে আমাদেরকেও এইভাবেই একদম বলেই দেয় যে তোমার জন্য এইটা, তোমার জন্য এইটা, তোমার জন্য এইটা। এই যে 30-এর পর্যন্ত এইটা, 20 পর্যন্ত এইটা, 30 পর্যন্ত এইটা, 50 পর্যন্ত এইটা, 60 পর্যন্ত এইটা। তো আমি যখন ছোট আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতাম, আমি বলতাম কি যে আহা মা, ছেলে তো সারাক্ষণ ঈদের বোনাস টোনাস পেয়ে সবার জন্য ভালো ভালো দামি দামি জিনিসপত্র কিনে, সে তো মায়ের জন্য কি নিবে? সবচেয়ে কম দামের একটা সুতি সাদা শাড়ি কিনে নিয়ে যায় মার জন্য। মা কিন্তু কিছু, মার কিন্তু মনে হয় আহারে, আমি যখন বাচ্চাটাকে মানুষ করেছি, সন্তানকে মানুষ করেছি, তখন কিন্তু আমি একটা ভালো শাড়িকে কিনিনি, কারণ কেনার মতো অবস্থা আমার ছিল না। কারণ আমি যে শাড়িটা টাকাটা দিয়ে শাড়ি কিনবো, সেই টাকাটা ওকে আমি পড়ার খরচের জন্য দিয়েছি, বা ওর একটা শখ মিটাবার জন্য দিয়েছি। আমার কিন্তু মনে হয়েছে আমার ছেলে আমাকে এক জোড়া বালা বানিয়ে দিক, একটা গহনা বানিয়ে দিক, এরকম কিন্তু মনে হয়েছে, কারণ আমি অকাতরে আমার গায়ের
আমি না, আমার এরকম বলি যে আমরা কিন্তু অকাতরে আমাদের গানের গহনাগুলা এই সন্তানের পড়ালেখার জন্য আরো আরো জায়গায় কিন্তু এটা ছেড়ে দিয়েছি। তো এইরকম ওই যে বললাম যে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতেই হবে, আমাদেরকেই চেঞ্জ করতে হবে। আমরা আমি 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 হয়তো এটা আপনাকে বলতে পারছি যে একটা আমি এটা বিষয়, পড়বো না, এটা আলমারিতেই পড়ে থাকবো, এরকম কয়জন মা আছে? আমি একটু আপনাকে একটু মানে বলতে চাচ্ছি যে আমি আপনাকে বলি যে আমাদের গড় আয়ু বেড়ে 73 বছর হয়ে গেছে, নারীদের আয়ু আরো বেশি হচ্ছে। তো নারীরা দীর্ঘায়ু হচ্ছেন এবং আমাদের আমি দেখছি আমরা হিসাব করে যে সমস্ত নারীর বয়স 60-এর বেশি, 60 থেকে 70, তাদের প্রায় অর্ধেকের স্বামী নাই। তারপরে 70 থেকে 80 বছরের মধ্যে তাদের প্রায় 80% নারীরই নাই। এবং এরপরে যখন তারা 80 বছর অতিক্রম হয় তাদের প্রায় মানে আর কোনো পার্সেন্টেজ থাকে না। তো নারীরা দীর্ঘায়ু হওয়ার কারণে প্রবীণ নারীর সংখ্যা বেড়েছে এবং প্রবীণ নারীরা কম বেশি অবহেলার শিকার হয়। আমাদের গ্রামে দেখবেন যে কথার সাথে বলে বুড়ি। আপনি একজন লেখিকা, আপনি ক্লাস 3-তে একটা বুড়ি মানে গল্প আছে কুঁজো বুড়ি। তো আপনারা শিশু সাহিত্যিকরা বা অন্যরা শিশুদেরকে হাসানোর জন্য বা তাদেরকে কি কুঁজো বুড়ি, তার শরীরের অক্ষমতা কি পড়ার বিষয়? তার অস্টিওপেরেসিস হয়েছে, তার ক্যালসিয়ামের ঘাটতির জন্য, খাবারের অভাবের জন্য তার কুঁজু হয়ে গেছে। তো সে কুঁজু বুড়ি কিভাবে তার নাতির বাড়ি যাচ্ছে, শিয়ালের সাথে বাঘের সাথে দেখা হচ্ছে, এই বুড়ি উচ্চারণটাও কিন্তু একটা ঠিক না। আমার কষ্ট, যেমন শামসুর রহমান আমাদের দেশের প্রধান কবি, তিনিও কিন্তু উকুনে বুড়ি নামে একটা ছড়া লিখেছে। তো আমার কথা হলো যে ছড়া শিশু সাহিত্য রচনা, আপনি একজন কবি সাহিত্যিক সেজন্য প্রশ্ন, ছড়া গল্প কবিতার জন্য কি বুড়িকে বেছে নিতে হয়? আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। চমৎকার চমৎকার, একদম এত সুন্দর, এত গভীর, এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বুড়ি বলেছেন, আমি যাই ছুরির কাছেই যাই। আমি তো বলি যে আমাদের দেশের এত ধর্ষণ, এত কিছু, আমাদের কবিরা যদি তাদের গল্প কবিতা থেকে বালিকার কিশোরী শব্দটাকে আপাতত বাদ দিই, তাহলেও তো সে নিজে দায়মুক্ত হতে পারে যে আমার কবিতা আমার গল্পে তো কখনো আমি এটাকে আনিনি। আর এই যে নারী, একজন বয়স্ক নারী যে তার অভিজ্ঞতা সমাজে দিয়ে গেছে, যে তার জীবনটাকে সমাজের জন্য দান করেছে, তাকে কি বিশ্রী ভাবে আমরা কুটনি বলি, আমরা আপনি যার নাম বলেছেন আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমি তার বিষয়ে একটা কথা বলছি না, আমি ওভারঅল সবার কথাই বলছি যে আমরা কি দেখি, আমরা নারীর যৌবন নিয়ে কবিতা লিখি, কিন্তু আমরা কি এইরকম কোন চরিত্র ঠিক করতে পেরেছি যেই নারীটা যে সেই চরিত্রটাকে আমরা কি কোনো লেখকরা আনতে পেরেছি যে তার বৃদ্ধ বয়সে একদম কঠিন সংগ্রাম দিয়ে সে তার সন্তানদেরকে আমরা আমাদের চোখের সামনে রাবেয়া খাতুন এই চরিত্র, আমরা কি তাকে ফুটিয়ে তুলতে পেরেছি? আমরা কি সেলিনা হোসেনকে ফুটিয়ে তুলতে পেরেছি? আমরা কি রিজিয়া রহমানকে ফুটিয়ে তুলতে পেরেছি? এটা কিন্তু আমাদের চোখের সামনে আছে। আমরা কি একজন রোকেয়া ইসলামকে কখনো ফুটিয়ে তুলতে পারবো? এরকম অজস্র আছে, কিন্তু আমরা তাদেরকে আনবো না। আমরা আনবো নারীর দৈহিক যে বয়সের সাথে সাথে, নিয়মের সাথে সাথে যে তার দৈহিক পরিবর্তন গুলো আসে, আমরা সেটাকে খুব নোংরা ভাবে ফুটিয়ে দিই। আপনাকে আমি একটু আমাদের আটকে দিয়ে, আপা আমি একটু আটকে দিয়ে বলতে চাই আমার দুঃখের কথাটা। সেটা হলো, একটা তো উকুনে বুড়ি আছে, তারপরে মানে কুজু বুড়ি আছে, তারপরে পান্তা বুড়ি আছে, কিন্তু কোন পুরুষ চরিত্রকে আপনি দেখেন আমাদের পাঠ্যপুস্তকে এরকম অবহেলার চোখে দেখে না। আপনি দেখবেন একতাই বল, একজন প্রবীণ, হ্যাঁ, মানে তার 5 সন্তান, তাদের ঝগড়া চলতেছে, তারপরে তাদেরকে ডেকে আনছে, 5টা লাঠি হাতে দিয়েছে, বাঁধতে দিয়েছে, আবার ভাঙা যাবে না, তাইলে আলাদা করে দিছে, তাইলে তার মানে একজন প্রবীণ পুরুষকে কিন্তু জ্ঞানী লোক হিসেবে দেখানো হলো। আর 3জন বুড়ি, একজন নারীকে উকুনে দেখানো বুড়ি, হয়েছে একজন পান্তা বুড়ি, তাদেরকে অথর্ব, সমাজের কাছে অপান্তেয়। এবং আপনি গ্রামে শুনবেন বলে চাল নষ্ট মুড়ি আর পাড়া নষ্ট বুড়ি।
মানে বুড়ি বলে, বুড়ি ক্ষুধা কিন্তু একটা নষ্ট গালি বুড়ি বলা, আর পাড়া নষ্ট বুড়ি। বুড়ি, ওই যে বুড়িকে পাড়া কুটনি নষ্ট বুড়ি, বুড়ি, গ্রাম বিবিসি নষ্ট হয় বুড়ি, লন্ডন এইসব কথা। এইগুলি আছে। তো আমরা একেবারে, আমি বলবো যে আপনি একজন বা দেশের প্রথিত যশা কবি সাহিত্যিক, আপনার কাছে আমার এক ধরনের নালিশ যে এই না না, ভোকাবুলারি, আপনার এই আপনার নালিশটা শব্দগুলি আমি আমার কণ্ঠে ধারণ করলাম, এবং আমাদের দুজনের কণ্ঠ হয়েই এটা সমাজে প্রতিফলিত হোক, উচ্চারিত হোক, এবং এটা জোরালো ভাবে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হোক। আমাদের আরো দুজনের অনেক কণ্ঠ জায়গায় মিলে নারীকে, এটাকে হোক যে হ্যাঁ, আরো আমরা আমাদের আমরা বিজ্ঞাপনের পাঠ্যপুস্তকে, নারীকে আমরা বিজ্ঞাপনের নারীকে যথেষ্ট অপমানের সাথে ব্যবহার করা হয়। একটা দেশলাই, একটা গাড়ি বা একটা সিমেন্টের বিজ্ঞাপনেও নারীকে, খুব নারীর শরীরটাকে বিশ্রীভাবে ব্যবহার করা হয়। ঠিক তেমন ভাবে আপনি বললেন একজন বয়স্ক নারী যে তার জীবনের সবটুকু অভিজ্ঞতা সমাজে দিয়ে গেছে, যে তার সংসারে দিয়ে গেছে। আমরা কি দেখব? আমরা নিজেরাই একটা গল্প লিখবো শাশুড়ি কুটনামিতে। শাশুড়ি ওই বউটাকে যৌতুকের জন্য নির্যাতন করছে, শাশুড়ি কুটনি বুড়ি সংসার ভাঙছে, শাশুড়ি মেয়েদের দিকে টানছে, এরকম বহু চরিত্র আমাদের সংসারেই ঘোরাফেরা করছে। এটা আমাদের সংসারেই ঘোরাফেরা করছে। প্রথমেই আমি বলেছি যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করা হলে যতই সরকার চাক, যতই বেসরকারি প্রতিষ্ঠান চাক, যত যাই কিছু হোক, এটা হবে না। আমি তো এটাও জানি যে আমি কারোই দোষ দিচ্ছি না, সেই ভদ্র মহিলাটা বয়স হয়ে গেছে, তার আর ঘরের প্রয়োজন নাই, তার একটাই ঘর, তার রিকশাওয়ালা ছেলেটা তার স্ত্রী পুত্র নিয়ে ঘরে থাকে, আর মাটা থাকে বারান্দায়। আমরা এরকম অনেক দেখি। এবং বাবাকে বাবাকে শাস্তি দেওয়ার, বাবাকে অসম্মান করার যত না সাহস পায়, তার চেয়ে অনেক বেশি সাহস পায় মাটাকে রাস্তায় ফেলে দিয়ে আসতে, মাটাকে গভীর বনে ফেলে দিয়ে আসতে, মাটাকে পিটাইতে। তার কারণ হলো প্রথম থেকেই একজন নারীকে অর্থনৈতিক যে অসামঞ্জস্যতায় ফেলানো হচ্ছে। প্রথম থেকেই একজন নারী বাবার বাড়ির অংশ সেইভাবে পাচ্ছে না, স্বামীর অংশ দুই আনা পাচ্ছে, অথচ সে কিন্তু এই সংসারের জন্য অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়েও বেশি পরিশ্রম করেছে। হয়তোবা সে অর্থনৈতিক রোজগারটাই করতে পারেনি, অনেক বেশি কষ্ট করে সে সংসারটাকে আজকে সাফল্যের মুখ দেখিয়েছে। সেখানে একজন নারী পায় মাত্র দুয়ানা ভাগ। খুব মানে নারীর এই যে বৈষম্য নারীর প্রতি, সে তো নারী, ওই যে প্রথমেই আমি 3 বোন হয়েছিলাম বলে আমার মাকে কথা শুনতে হয়েছে, আমার বাবাকে কথা শুনতে হয়েছে, ঠিক হয়তো আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকেও ওই রকম ভাবেই ঘর থেকে বের হয়ে যেতে হবে, এরকম হতেই পারে। এটা তো আর এটা আমি না হয় আমার মতো আর কেউ তো হয়েছে। আমি একটু আপনাকে এই জায়গাটা একটু বলতে চাই, একজন প্রবীণ মানুষের 5টা চাহিদা থাকে, একটা ফিজিক্যাল নিড, একটা স্পিরিচুয়াল নিড, একটা ইমোশনাল নিড, একটা সোশ্যাল নিড, একটা ইন্টেলেকচুয়াল নিড। তো আমরা সব সময় দেখি কি ফিজিক্যাল নিডটাই দেখি, ভাত কাপড় আছে, হ্যাঁ, আপনি এখন আল্লাহ আল্লাহ করেন, স্পিরিচুয়াল নিড হ্যাঁ হ্যাঁ, আর একদম ছেলে বলে আর কি কোনো তোমার আর কথা কি নাই। দরকার, তুমি ভাত খাইছো, আচ্ছা এখন তুমি আল্লাহ আল্লাহ করো। না, আল্লাহ ওর তো একটা বিনোদনের প্রয়োজন আছে, ওর না, তো তার এন্টারটেইনমেন্ট বলতে কিছু থাকতে নাই। না। সে যেন কোনো রাজনীতি নিয়ে প্রশ্ন করতে পারবে না, সে কোনো ইমোশনালি কোনো কথা বলতে পারবে না। সে যদি মনে মানে ধরেন মানে রাধার গান শুনলো, ধরেন আমাদের এই রায় বিনোদিনী, ওই যে এখন যে খুবই পপুলার আমাদের শাওন আর ইয়ে গাইলো আমাদের, সর্বতমঙ্গল রাধা, হ্যাঁ, এই গান যদি কেউ একজন 70 বছরের প্রবীণা শুনে, তাহলে তাকে নিয়ে হাসে শেষ হয়ে যাবে। সে তার সময়কালের গান শুনলে হাসে। এখন আমি একটা জিনিস ভাবি যে তার তো ইমোশনাল নিড আছে, সে কারোর সাথে গল্প করতে চায়, আড্ডা দিতে চায়, চা খেতে চায়, বেড়াতে যেতে চায়, সে হাসতে চায়। কিন্তু তাকে আপনি বলবেন যে ভাত খেয়েছেন, ওষুধ খেয়েছেন, তাইলে এখন আল্লাহ আল্লাহ করেন, কবরে যাওয়ার কথা ভাবেন দিন 20 বার।
কবরে গিয়ে কি এই যে জবাব দিবেন? বারবার তার ভেতরে তার কানের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমার বয়স হয়ে গেছে, তুমি কবরের পথে হাঁটো। তো এইটা তো তাকে যতই আপনি ডাক্তার দেখান, তাকে যতই আপনি একটু ভালো সকালে ডিম খাওয়ান আর রাত্রে দুধ খাওয়ান, কোনো কাজে লাগবে না। যতই 11টার সময় তাকে ফল খাওয়ান, এগুলো কোনো কাজে লাগবে না, কারণ আপনি তার মনটাকে বিষিয়ে দিচ্ছেন, আপনি তার মনটাকে একদম অসুস্থ করে তুলছেন। এইখানে আমি একটা জিনিস একটু বলি, রবীন্দ্রনাথ বলছেন রাঙিয়ে দিয়ে যাও। আমার মনে হয় যে জীবনের শেষ দিকটাই মানুষের রঙিন হবে, কারণ সূর্য ডুবার সময় মানে রঙিন হয়ে পড়ে। সূর্য তো সকালে মানে মানে যখন ডুবে যায় তখন রঙিন হয়, সূর্যের আলোটা হলুদ হলুদ। কিন্তু আপনি দেখবেন একটা নদী যখন পাহাড়ে শুরু হয় তখন ছোট থাকে, যখন এসে সাগরে মিলায় তখন তার পাশ বড় হয়ে যায়। মানুষের জীবনের শেষ দিনগুলিও এত সুন্দর হওয়া উচিত, সুন্দর করতে হবে। কিন্তু আমার দুঃখটা হলো যে শিক্ষিত লোকেরাও আপনার একজন মানে আপনি দেখবেন বাবাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু যদি মায়ের বিয়ের দেখা দেয় তাহলে আর রাজি না। একটা মজার কথা বলি, আমার বান্ধবীর হাজবেন্ড মারা গেল, তো আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, ওর কাছে গেলাম। তো ফেরার সময় আমরা জিজ্ঞেস করছি ওর বড় ছেলেটা কি করে, রোজগারের নাকি, মানে তার অর্থনৈতিক নিরাপত্তাটা কতটুকু আছে, তাকে আবার সেই সংগ্রামের পথে যেতে হবে কিনা। তো এইটাই জিজ্ঞেস করে আমি এখন ভাবলাম যে আমি আর আমার আরেকটা বান্ধবী তো ফিরছি, তখন ওকে বললাম, দেখ আজকে যদি বেবি না মারা যেত, বেবি মারা যেত আর বেবির হাজবেন্ড বেঁচে থাকতো, আমাদের চিন্তা ভাবনাটা একটু আলাদা হতো। আমরা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই দেখতাম কি আমাদের কে একটা বিধবা আছে বা কার কে একটা কি আছে, ওর হাজবেন্ডকে 40 দিন পার হলে একটা বিয়ে দিয়ে দিব। নারীরাও আর এই হয়তো তারপরে আর বিয়ে করতে চায় না, কারণ আহ, একটা স্বাধীনতায় না না, চলে আমি আসে। বলছি শুনেন, এই হ্যাঁ, না বিয়েটা এরকম তো চিন্তা কোনো কেউ করে না, মাকে বিয়ে দেওয়ার। না, না, অনেক কিন্তু অল্প বয়সের বিধবা মাকেও বিয়ে দেওয়ার কথা কেউ চিন্তা করে না। আমি বলছি যে এটা বায়োলজিক্যাল রিকোয়ারমেন্ট না, একটা সঙ্গ নাই, এটা লোনলি, একটা একা মানুষ, সে কার সাথে একটু কথা বলবে? আপনি এটা একটা খুব কঠিন। যেমন মা তার রুমের মধ্যে দরজা খুলে মাকে জিজ্ঞেস করে ভাত খেয়েছেন, ওষুধ খেয়েছেন, বা কিছু লাগবে, আর কোনো আলোচনা নাই, তার সাথে আর কোনো কথা থাকে না। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। আমরা আপনার কাছ থেকে কবিতা শুনবো, আর আমরা একটু নালিশ করলাম সাহিত্যে প্রবীণ নাই, আপনি একটু শুনে রাখেন, শিশু সাহিত্যিক আছে, কিশোর সাহিত্য আছে, হ্যাঁ, যৌবনের তো সব গান আছেই, কিন্তু প্রবীণের কোনো সাহিত্য নাই, প্রবীণের কোনো পাতাও এবং নাই, আপনার আপনার প্রবীণের সাথে কোনো আমার কণ্ঠটা মিলে আরো জোরালো হোক, আপনার সাথে আমার কণ্ঠটা মিলিয়ে দেই, আরো জোরালো ভাবে বলি যে আমরা আর এই কুটনি বলি, বিশেষ করে নারী, আহ প্রবীণ নারীদেরকে যেন আমরা আর হেয় না করি, কারণ এই প্রবীণ নারী হলো আমাকে জন্ম দিয়েছে, আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে আমাকে গড়ে তোলার জন্য এই প্রবীণ নারী তার জীবনের সকল রস সুষমাকে বিলীন করে দিয়েছে তার নিজ হাতে, এবং সেই বিলীন করে দিয়ে কিন্তু সেই এই পুরস্কারটা আপনার কাছে চায় না। আপনি তাকে পুরস্কৃত না করতে পারেন, আপনি তাকে তিরস্কার করার অধিকার আপনি তাকে কাছে রাখেন না। তাকে আপনি কুটনি বুড়ি বলার কিছু নাই, তাকে আপনার ডাইনি বুড়ি বলার কিছু নাই, তাকে আপনার আরো কি কি বলার, সেই পান্তা বুড়ি টুড়ি, তারপরে তাকে আমরা সেই জ্ঞানী দেখতে চাই, যে নারীটা তার সন্তানদের মধ্যে সমভাবে সম্পদ বিতরণ করে করে দেবার মতো এই ভূমিকায় যেন সে থাকতে পারে, সে তার দূরদর্শিতা দিয়ে সে তার মেয়ের গৃহ বেঁধে দিতে পারে, পুত্রের সংসারটাকে আরো শক্ত করে বেঁধে দিতে পারে, নাতি নাতনিদেরকে যেন সে সুন্দর আহ ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে পারে তার অভিজ্ঞতা দিয়ে। আমি আমরা আমার আপনার কবিতা কবিতা শুনবো। বলছি। আমি আমার কবিতা আপনার বলছি, কবিতা শুনবো। কবিতাটা বৃদ্ধ বা প্রবীণের সঙ্গে যায় কিনা জানি না, হয়তো বা যায়, কারণ আমি প্রবীণ হচ্ছি বা প্রবীণে পা দিয়েছি, যতই লাল পোশাক পরি, যতই আহ রঙিন কিছু পরি, আমি বিশ্বাস করি আমি আমার জীবনের যে সুষমা, যে মানবিকতা, যে পরিশ্রম, সবকিছু আমার উত্তরাধিকারীর সুন্দর পথ গড়ে তোলার জন্য আমি দান করে এসেছি, স্বেচ্ছায় দান করে এসেছি বা নিয়মেই দান করে আসি। আমি তাদের কাছে পুরস্কৃত না হই, তিরস্কৃত যেন না হই, এবং আমার মতো
আমার দেশের না, বিশ্বের কোনো প্রবীণ যেন এটা না হয়। বিশ্বের সকল প্রবীণ ভালো থাকুক, সমাজে রাষ্ট্র তাদের প্রতি দায়িত্ব নিক, সমাজ তাদের প্রতি দায়িত্ব নিক, এবং নিজেরা নিজেদেরকে আনন্দময় জীবনের পথে নিয়ে আসুক। আমার কবিতার নাম আমার আমি। আমার নিজের বলতে এই যে এই শব্দটুকু, অবেলায় বেসুরো কণ্ঠ অথবা অস্পষ্ট উচ্চারণ, আরো অভিমানী কিসব, এগুলো তেমন দামি নয়, বেশি বাণিজ্যিকও নয়, নয় সীমান্তের ও দাগের দরদস্তুর, এটুকু অনুচ্চারিত আমার আমিতে নিমগ্ন প্রহর। অকর্মণ্য হাত দুটি 10 ধরে আছে দুমুঠো, অনামিকায় জোটেনি কোনো প্রতিশ্রুতির প্রেম, ফিরে চমকাবে কেমন করে, নিশার ত্বক জুড়ে দীর্ঘশ্বাস মুড়ানো হেম, জল জনমের জলদাস মেপে যায় জলের অতল, নাজুক পদচিহ্নের ছাপ আদম্য দুঃসাহসে মারিয়ে এসেছে সবুজ দুর্বাদল, মেঘ বৃষ্টির ধূলিময় নিবিড় পলাশ বকুল, নস্টালজিয়ায় পুরনো পথের অপলাপ, ত্রিকালদর্শী দেখা বা শোনায় পূর্বসূরীদের আনত ইশারা। আমরা তো উজানের জন, ঝাঁপিতে অবশিষ্ট পারিপার্শ্বিক ঋত গৌরব, সোনালি স্মারক মরুঝড়ে সজল সমুদ্র ধারণ বংশবীজ, আর আটপৌরে হৃদয়ের প্রতীক্ষিত ক্ষণ বিমর্ষ পথহারা। আমার এই নিঃস্ব আমি বড় বেশি মূল্যহীন, হেলাফেলায় এই আমি আমার কাছেই দরদামের টানাপোড়েনে মহার্ঘ দামি, চুকিয়ে দিয়েছি হিসেব নিকেশ জীবন পথের খুচরো ধুলো। রোদ মেঘ ফুল পাখি গল্প, বুক থেকে বেরিয়ে যায় দীর্ঘশ্বাস, এই আমি আমার কাছে মহার্ঘ দামি। আমার নিজের বলতে এই হাত দুখানি সম্বল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালো হলো। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে আপনার সাথে আমার অনুষ্ঠান কত মানে সংক্ষিপ্ত হবে, সেই ভয় নিয়ে আমি করেছি। আমি এই পর্যন্ত প্রায় 50টা অনুষ্ঠানের মতো হয়ে গেছে। তো সবচেয়ে বড় লম্বা এই অনুষ্ঠানটাই হয়েছে, সবগুলি 30 মিনিট ছিল, এটা 40 মিনিট হয়েছে। অথচ আমি ভয় পেয়েছিলাম যে 20 মিনিট হতে পারে। তো আমি আপনার কাছে আমার আরেকটা জিনিস আবদার আছে, সেটা হলো আমাদের নারীরা হবে খনার মতো। খনার জীব কেটে ফেলেছে কিন্তু তার বচন আমাদের কাছে রয়েছে। তেমনি আপনি যেমন বললেন, আমি সেটাই বলি থেকে উচ্চারণ করি আমি নারী। আমি সেটাই, আমি নিজেও দুটো মেয়ের বাবা, আমার কখনো এরকম মনে হয় না যে আমার ছেলে নাই, এটা আমার কোনোদিন কোনো কারণে মনে হয় না। বরং আমি তাদেরকে, ছেলেরা যে সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছে তাদেরকে আমি সেই সুযোগ সুবিধায় বড় করেছি। না, আমিও আমার ছেলে এবং মেয়েকে কোনো পার্থক্য করিনি। রাইট। তো আমরা এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে আমাদের 3টা দাবি থেকে গেল। একটা হলো যে আপনি বেসরকারি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন, সেখানে যেন প্রবীণরা অধিকার বঞ্চিত না হয়, তারা যেন সুযোগ পায়, এটা একটা দাবি। না অবশ্যই এটা আমার একটা চেষ্টা থাকবে, আমার এটা একদম একদম জোরালো একটা চেষ্টা থাকবে যে আমি অন্তত এইটুকু যেন করতে পারি, 50 ঊর্ধ্ব নারীদেরকে যেন আমি কাজে লাগাতে পারি। সে যতদিন একটা ঠোঙা বানানোর মতো পরিশ্রমও যদি সে করতে পারে, সে যেন কাজে থাকে। ঠিক ঠিক, আজকে এটা একটা দাবি। আর 2 নম্বর দাবি হলো যে আপনি শিল্প সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে পদচারণা করেন, সেই জায়গাটাতে আপনার বলা উচিত যে শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, যুবদের সব থাকবে, প্রবীণের সুখ দুঃখ ব্যথা বেদনা তার সাফল্য গাথা নিয়ে কোনো সাহিত্য থাকবে না,
এটা কম্পার্টমেন্টাল, এটা এক দেশ দর্শী, এটা অন্যায়, এটা বয়স বিদ্বেষী মনোভাব, বয়স বিদ্বেষ। এই ব্যাপারে আপনি আমাদের সংগ্রামে থাকবেন। তৃতীয় দাবি হলো 100 বার, 100 বার, 100 বার। আমি তো প্রথমেই বললাম যে আপনার এবং আমার কণ্ঠ জোরালো ভূমিকা পালন করুক সাহিত্যিকদের। নতুন তৃতীয়ত সৃষ্টি হলো করতে হবে তাদের, নতুন চরিত্র দ্বিতীয়ত সৃষ্টি হলো করতে হবে। দ্বিতীয়ত হলো টেলিভিশনে একটা অনুষ্ঠান যাবে, রাঙিয়ে দিয়ে যাও, মানে একটা 40 মিনিটের অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানে আপনার সহযোগিতা চাই। এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা আনন্দিত। এইটাই আমার মানে এই অনুষ্ঠানগুলিতে সর্বলম্বা অনুষ্ঠান, প্রায় 43 মিনিটের। আমি আপনাদের স্বাগত জানাই। আপা, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আজকে শুভরাত্রি এখানেই শেষ করছি।